তো আমরা কোষ ও এর গঠন এই অধ্যায়টা পড়ব। তো তোমরা এইচএসসি 26-এর জন্য কোষ এবং এর গঠন পড়াতে তোমাদের স্বাগতম। তো এখন কোষ এবং এর গঠন চ্যাপ্টারটা অনেক বড় মানে অনেক বড়। শুরু হয়েছে একদম কোষের আবিষ্কারের ইতিহাস দিয়ে, তারপর গেল হচ্ছে যে আমাদের একদম শুরুতে গেলে দেখবা কোষ কিভাবে আবিষ্কার হয়, কে আবিষ্কার করে, কে মাইক্রোস্কোপে দেখে, কি করে না করে। তাহলে শুরু হইলো কি দিয়ে? কোষের আবিষ্কার দিয়ে। 2 নম্বরে গেল কোথায়? 2 নম্বরে গেল হচ্ছে প্রত্যেকটা জিনিসের গঠন, কোষ প্রাচীরের গঠন, কোষ ঝিল্লির গঠন, কোষীয় অঙ্গাণুর মধ্যে রাইবোজোম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে শুরু করে ক্রোমোজোম, সেন্ট্রিওল, নিউক্লিয়াস সবকিছুর গঠন। সো এই গঠন রিলেটেড পোর্শন একটা। এরপর একটা পোর্শন আসে, সেটা হচ্ছে বংশগতীয় বস্তু। বংশগতীয় বস্তু, সেখানে ডিএনএ, আরএনএ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, জেনেটিক কোড, এই একটা অংশ আসে। সো মূলত এই অধ্যায়ের 2টা ভাগ। এই অধ্যায়ের ভাগ কয়টা? এই অধ্যায়ের ভাগ হচ্ছে 2টা, যে কোষ ও এর অঙ্গাণু, কোষ ও এর অঙ্গাণু, কোষ ও এর অঙ্গাণু এবং তাদের গঠন, এবং তাদের গঠন, এবং তাদের গঠন, এবং তাদের গঠন, এবং তাদের গঠন। আর আরেকটা হচ্ছে যে আমাদের ডিএনএ, আরএনএ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তো ফার্স্ট হাফটা আমরা মোটামুটি পইরা মজাই পাই, যে হচ্ছে যে আমাদের ছোটবেলার পড়ার লগে একটা মিলমিশ হয়ে গেল, ভালোই লাগে এটা পড়তে। তো কিন্তু এইটা পড়তে গেলে আমাদের জান্ডা বাইরে হয়ে যায়। তো দেখা যায় নর্মালি আমাদের পরীক্ষায় এ জায়গা থেকে একটা সিকিউ, এখান থেকে একটা সিকিউ দিতে পারে, মিলায় ঝিলায় সিকিউ দেয়। তো তোমাদের যদি ফুল সিলেবাসে পরীক্ষা হয় তখন 12টা অধ্যায় থেকে 8টা সিকিউ করবে যখন, তখন অনেকগুলো অধ্যায়, ছোট ছোট অধ্যায় বাদ হয়ে যায়। কিন্তু কোষ এবং এর গঠন থেকে অলওয়েজ আমাদের একটা প্রশ্ন আসে। সো আমরা প্রথমে এই হাফটা দিয়ে শুরু করব, যে ডিএনএ, আরএনএ, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এই হাফটা পরে দেন আমরা কোষ এবং এর অঙ্গাণুতে যাব, কারণ এই হাফের মধ্যে আসলে আমার জানার বোঝার অংশ বেশি। সো আমরা চলো হচ্ছে যে এই বংশগতীয় বস্তুর মধ্যে যাব, বা আমরা যাব হচ্ছে আজকে শুরু করব হচ্ছে নিউক্লিক অ্যাসিড দিয়ে। নিউক্লিক অ্যাসিড, এই যে নিউক্লিক অ্যাসিড, এই কথাটা দিয়ে আসলে বাস্তবতায় কি বোঝায়, নিউক্লিক অ্যাসিড বলতে আমার আসলে কি, এবং নিউক্লিক অ্যাসিড থেকে আমার কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আমার এটা মাথায় রাখবা, প্রতিটা ক্লাসে আমার এটা জানতে হবে যে আমার এখান থেকে পরীক্ষায় কি আসতে পারে। এটা যদি আমি না জানি আমার পড়তে ভালো লাগবে না, আমার কাছে মনে হবে কিসের পড়ালেখা। কারণ পরীক্ষায় কি আসে সেটা জানাটা গুরুত্বপূর্ণ আমার পড়ালেখা ইন্টারেস্ট বজায় রাখার জন্য। কারণ পরীক্ষায় যদি না আসে, একটা জিনিস পড়লাম, বিশাল পরীক্ষা এলো না কিছুই, তখন মনে হবে দূর কি পড়ালেখা করলাম, পরীক্ষা এলো না। সো দেখো, নিউক্লিক অ্যাসিড জিনিসটা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ছোটবেলায় আমরা পড়ছি নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে 2 প্রকার। সহজ ভাষায় আমরা পড়ছি নিউক্লিক অ্যাসিড 2 টাইপের আছে, একটা ডিএনএ এবং আরেকটা আরএনএ। ডিএনএ মানে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ মানে রাইবোনিউক্লিক অ্যাসিড। তোমাদের পরীক্ষাটা ফুল ফর্ম আসতো, ডিএনএ ফুল ফর্ম লেখো, আরএনএ ফুল ফর্ম লেখো। এইচএসসি এসএসসি টাইমে খুব প্রিয় একটা প্রশ্ন ছিল। এখন আমাদের আরেকটু বিস্তারিত জানতে হবে নিউক্লিক অ্যাসিড আবিষ্কার হলো কিভাবে। আসলে দেখো, তোমাদের অনেকের সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা আছে কিনা আমি জানি না। ছোটবেলায় বাচ্চাদের কেন জানি সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছা থাকে, এবং সেনাবাহিনীতে কাজ করার অনেকের ইচ্ছা থাকে। তো সেনাবাহিনীতে নর্মালি হচ্ছে লং কোর্সে যোগ দেওয়া যায়, যেখানে হচ্ছে যে 3 বছর ট্রেনিং হয়ে তারা কি হয়, লেফটেন্যান্ট হয়। এরপর হচ্ছে লেফটেন্যান্ট, তারপর ক্যাপ্টেন হয়। এছাড়া সেনাবাহিনীতে আরও 2টা ভাগে যোগ দেওয়া যায়, এবং সেনাবাহিনীর ক্ষেত্রে আরও 2টা জিনিস দরকার। দেখবে যে রাস্তাঘাট নির্মাণ করে সেনাবাহিনী বাংলাদেশে, দেখা যায় বিভিন্ন এই রাস্তা, এই ব্রিজ করতে সেনাবাহিনীর দিছে। তো সেনাবাহিনীর দিলে কি হয়, সেনাবাহিনীর দিলে মানুষ খুব খুশি যে দ্রুত কাজ হইতেছে। তো এই সেনাবাহিনীর রাস্তা বানায় কারা? তোমার কাছে কি মনে হয় যে সেনাবাহিনী যেই কমান্ডো যারা যুদ্ধ করে হেরা রাস্তা বানায়? না, কমান্ডো একটা আলাদা গ্রুপ, আর্টিলারি একটা আলাদা গ্রুপ। রাস্তা বানায় যারা, সেটা কিন্তু হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং একটা কোর থাকে। আরেকটা কোর আছে মেডিকেল কোর, যেখানে হচ্ছে ডাক্তারদের নিয়োগ দেওয়া হয়। কারণ সেনাবাহিনীরা যখন যুদ্ধে যাবে, কোনো মিশনে যাবে, তারা আহত হবে, তখন তাদের কি লাগবে, ডক্টর প্রয়োজন হবে। সো হচ্ছে একজন ফরাসি বিজ্ঞানী সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় মোস্ট লাইকলি তিনি হচ্ছে যে ফরাসি সৈন্যদের তিনি ট্রিটমেন্ট করতেছিলেন। তো সৈন্যদের যখন ট্রিটমেন্ট করে, সৈন্যরা তো গুলি খায়া, বুলেট খায়া, নাকি চাকুর দিয়ে গুতা খায়া তার কাছে আসতেছে। তা আমাদের কি হয় যে দেখা যাবে যে একটা আঘাত হইলে, ঘা হইলে, সেই ঘায়ের মধ্যে আমাদের হচ্ছে সাদা সাদা কিছু তরল জন্মায়। সেই তরলটারে কি বলে বলতে পারবা? সাদা তরল জন্মায়, সেটা হচ্ছে পুজ বলা হয়। কি বলি? পুজ বলি। আমরা বলি নে পুজ হয়ে গেছে, গন্ধ বাইরিতেছে, শেষ, তার এটা পুষা গেছে, পুজ। এই যে পুজ শব্দটা তোমরা পাবা, তোমরা শিখতে পাবা পুজ বা পাজ ওয়ার্ডটা পাবা। পুজ বা পাজ ওয়ার্ডটা যখন তুমি পাবা, পুজ বা পাজ, এই ওয়ার্ডটা যখন পাবা, পুজ বা এটাকে বলা হয় পাজ,
এই পুজ বা পাস শব্দটা যখন পাবা মনে রাখবা এটা হচ্ছে ডেড নিউট্রোফিল। এখন প্রশ্ন আসবে ভাই নিউট্রোফিল আবার কি? নিউট্রোফিলটা হচ্ছে WBCর একটা উপাদান, আমাদের শ্বেত রক্তকণিকার একটা উপাদান। সেটা মাথায় রাখবা যে পুজ কথাটা যখন বলবে সেটা বেসিক্যালি হচ্ছে ডেড নিউট্রোফিল, নিউট্রোফিল ডেড নিউট্রোফিল। নিউট্রোফিল জিনিসটা কি? নিউট্রোফিল জিনিসটা হচ্ছে WBCর একটা উপাদান। তো এই যে পুজ আছে, পুজের ডেড নিউট্রোফিলটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার অংশ। ডেড মানে মৃত, শ্বেত রক্তকণিকার অংশ। শ্বেত রক্তকণিকাকে আমরা ভাগ করি নানা ভাগে, সেই শ্বেত রক্তকণিকার অংশ হচ্ছে পুজ। তো এই পুজের যে নিউক্লিয়াসটা আছে, পুজ তো একটা হচ্ছে ডেড নিউট্রোফিল, শ্বেত রক্তকণিকা, তার মধ্যে নিউক্লিয়াস আছে। সেই নিউক্লিয়াস নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি একটা ভিন্নধর্মী পদার্থ পায়, যার ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য কারোর সাথে মিলতেছে না। তখন কি করবে? নামটা দেখা যায় এই সুইস বিজ্ঞানী ফ্রেডরিক মিশার ক্ষতস্থানে পুজের শ্বেত রক্তকণিকায়। তাইলে আমাদের হচ্ছে এই সুইস বিজ্ঞানী। দেখো এখন একটা জিনিস হচ্ছে যে বিজ্ঞানীর নাম মনে রাখতে হবে কিনা, কিছু কিছু বিজ্ঞানীর নাম একটু মনে রাখা উচিত। সুইস বিজ্ঞানী, আমার মনে হয় এই বেটাটার নাম মনে রাখা উচিত, যে বেটাটা এত সুন্দর একটা আবিষ্কার করলো। এখানে কি হইলো? ফ্রেডরিক মিশার। সুইস বিজ্ঞানী হচ্ছে আমাদের এই ফ্রেডরিক মিশার। সুইস বিজ্ঞানী হচ্ছে ফ্রেডরিক মিশার কি কাজ করে আমাদের সুইস বিজ্ঞানী ফ্রেডরিক মিশার? পুজের শ্বেত রক্তকণিকার মধ্যে 1869 সালে 1869 সালে পুজের শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসে, পুজ মানে ডেড নিউট্রোফিল হচ্ছে যে একটা শ্বেত রক্তকণিকা, পুজের শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস, এবং শ্বেত রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসে আমাদের কি পাই? শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসে সুইস বিজ্ঞানী ফ্রেডরিক মিশার হচ্ছে আমাদের 1869 সালে পুজের শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসে একটা ভিন্নধর্মী পদার্থ পায়, যার ক্যারেক্টারিস্টিক কারো মতো মিলে না, ভিন্নধর্মী পদার্থ পায়। এটার বৈশিষ্ট্য তোমার হচ্ছে যে কারো শর্করার মতো হয় না, চর্বির মতো হয় না, প্রোটিনের মতো হয় না, এটা ভিন্ন ধর্ম পদার্থ পায় এবং তার নাম দেয়, সে যেহেতু নিউক্লিয়াসে পাইছে, নিউক্লিয়াস থেকে অরিজিন, নামকরণ করে হচ্ছে নিউক্লিন নামকরণ করে। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের এই যে শ্বেত রক্তকণিকায় একটা ভিন্নধর্মী পদার্থ পাইলো, যেটা আসলে আমাদের কারো সাথে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিকে মিলে না, তার নাম দেওয়া হলো কি? নিউক্লিন। বিজ্ঞানী অল্টম্যান এখানে অ্যাসিডের ধর্ম দেখতে পায়, নাম দেয় নিউক্লিক অ্যাসিড। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী অল্টম্যান এই নামটা একটু মনে রাখার চেষ্টা করি, মনে থাকবে না জানি, কোনো প্যারা নেই। বিজ্ঞানীদের নাম পরীক্ষার মধ্যে অ্যাজ ইউজুয়াল মেডিকেলে বলো, ভার্সিটিতে বলো আসে না। যদি মনে রাখতে পারলো ভালো, না মনে রাখতে পারলে আরও ভালো, প্যারা নেওয়ার দরকার নেই। বিজ্ঞানী অল্টম্যান এই নিউক্লিনে অ্যাসিড ধর্ম পায়, নিউক্লিনে কি পায়? অ্যাসিড ধর্ম পায়, এবং নাম দেয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড। কি অ্যাসিড দেয়? নিউক্লিক অ্যাসিড নাম দেয়। এই যে আমাদের নিউক্লিক অ্যাসিড কথাটা আমরা পাইলাম, যে নিউক্লিন, এই নিউক্লিনে আমাদের যে বৈশিষ্ট্যটা পাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাই দেখো নিউক্লিক অ্যাসিডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএ এবং আরএনএ, এই যে ডিএনএ এবং আরএনএ দেখতে পাচ্ছি আমরা, এই কিন্তু আসল কথা হয়েছে যে সুইস বিজ্ঞানী ফ্রেডরিক মিশার 1869 সালে পুজের শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াসে ভিন্নধর্মী পদার্থ পায়, নাম দেয় নিউক্লিন। সেই নিউক্লিনে আমাদের অ্যাসিডের ধর্ম দেখতে পাওয়া যায়, তাকে বলি আমরা নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডকে ডিএনএ আরএনএ এই দুই ভাগে ভাগ করছে কিন্তু বিজ্ঞানী ল্যাভেইন। নামগুলো মনে রাখতে পারলেও হবে, না পারলেও হবে, বিজ্ঞানীর নাম পরীক্ষার মধ্যে আসে না। কিন্তু তুমি যেহেতু একটা নোট করতেছো সুন্দরভাবে ভাইয়ার সাথে সাথে লিখে, তাইলেই তোমাকে হচ্ছে যে আমি এই জিনিসগুলো একটু গুছিয়ে দিচ্ছি। বিজ্ঞানী ল্যাভেইন হচ্ছে এই নিউক্লিক অ্যাসিডটাকে দুইটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। কি অবস্থা তোমার? হ্যাঁ, চা দিও তোমাকে। তোমার কি হাত ব্যথা কমছে? কমে নেই? আচ্ছা, একটু মুখ দিয়ে দিব না এবার। তাহলে এই হচ্ছে আমাদের কথা। এখন ভালো আবিষ্কার করে বলে গেছে এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এতটুকু পর্যন্ত তো ভালো, কিন্তু আমাদের আসলে জানতে হবে যে নিউক্লিক অ্যাসিডে কি আছে, কেন আছে, কিভাবে আছে। ডিএনএ এবং আরএনএ এই দুইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ডিএনএ, এটা আমাদের বংশগতীয় বস্তু।
এই যে আমার ক্যারেক্টারিস্টিকের সাথে, বৈশিষ্ট্যর সাথে, আমার কথাবার্তা, চালচলন, ভঙ্গিমার সাথে, অনেক কিছুর সাথে আমার বাবা এবং মায়ের মিলবন্ধন পাওয়া যায়। কারণ আমি তৈরি হয়েছি আমার বাবা মার, মানে আমি আমার জন্মসূত্রে আমি এসেছি আমার বাবা মার থেকে, তো তাদের জিনটা নিয়ে আমি এসেছি, তাদের জেনেটিক্সটা নিয়ে আমি এসেছি। এবং এই জিন বা জেনেটিক্স কথার মধ্যে মূল বিষয়টা হচ্ছে আমাদের ডিএনএ। আমরা এই যে ক্রোমোজোম কথাটা বলি, আসলে ক্রোমোজোমটা আসলে কি? ডিএনএ পেঁচায় ক্রোমোজোম তৈরি হয়, ডিএনএ পেঁচায় ক্রোমোজোম তৈরি হয়। নিউক্লিক অ্যাসিডে আমাদের নাইট্রোজেন থাকে 15%, ফসফরাস 10%, অনেক কথা আছে। আমরা আগে নিউক্লিক অ্যাসিডটা বোঝার চেষ্টা করি। দেখো, এই যে আমাদের এই যে নিউক্লিক অ্যাসিড যে আছে, এই নিউক্লিক অ্যাসিড কি নিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড। এবার আসো যে আমরা ঢুকে যাই হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গঠন। নিউক্লিক অ্যাসিডের গঠন, এই যে নিউক্লিক অ্যাসিডের গঠন, নিউক্লিক অ্যাসিডের গঠনের হচ্ছে আমাদের মূল উপাদান 3টা। মূল উপাদান কয়টা? মূল উপাদান হচ্ছে আমাদের 3টা। মূল উপাদান 3টা। নিউক্লিক অ্যাসিড গঠনের মূল উপাদান 3টা। এক নম্বরে হচ্ছে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট সুগার। সংকেত যদি বলো তাহলে C5H10O5, পেন্টোজ সুগারগুলো আমাদের বেসিক্যালি দরকার হয়। 2 নম্বরে দরকার হয়ে হচ্ছে আমাদের নাইট্রোজেন ঘটিত ক্ষার। যে নাইট্রোজেন ঘটিত ক্ষার ইংরেজিতে বলা হয় নাইট্রোজেন বেস। আরেকটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। তাহলে এই 3টা মূল উপাদান নিয়ে আমাদের বেসিক্যালি নিউক্লিক অ্যাসিড গঠিত। এখন তাহলে আমার প্রতিটা সম্পর্কে জানতে হবে। পেন্টোজ সুগার জিনিসটা কি? নাইট্রোজেন ঘটিত ক্ষার বা নাইট্রোজেনাস বেস জিনিসটা কি? ফসফরিক অ্যাসিড জিনিসটা কি? ফসফরিক অ্যাসিডটা বেসিক্যালি আমাদের ফসফেট গ্রুপ হিসেবে কাজ করে। তাহলে আমরা একটা করে জানার চেষ্টা করি যে আসলে পেন্টোজ সুগার কি, নাইট্রোজেন ঘটিত ক্ষার কি, নাইট্রোজেনাস বেস জিনিসটা কি, ফসফরিক অ্যাসিড জিনিসটা কি, একটা করে জানার চেষ্টা করি। আসলে আমাদের প্রথম জানার যে জিনিসটা সেটা হচ্ছে পেন্টোজ সুগার। আচ্ছা দেখো, আমাদের তোমরা যখন জৈব যৌগ পড়তে যাবা তখন কিছু ল্যাটিন ভাষা জানবা, যে এক শব্দটা দিয়ে বোঝায় মনো, ওয়ানকে গ্রিক ভাষায় বলা হয় মোনো। তারপর 2 যে আছে, 2কে কি বলা হয়? 2কে বলা হয়েছে বাই বা হচ্ছে ডাই। 3 যে আছে, 3কে বলি হচ্ছে ট্রাই। 4 যে আছে, 4কে বলি হচ্ছে আমরা টেট্রা। 5 যে আছে, 5কে বলি আমরা পেন্টা। তারপর হচ্ছে 6 হচ্ছে আমাদের একটা প্রিয় দল আছে, ছোটবেলায় আমি ফুটবল খেলা খুব পছন্দ করতাম, সেখানে ব্রাজিল নামে একটা দল আছে, তারা খালি হচ্ছে প্রতি বিশ্বকাপের আগে বলে মিশন হেক্সা, কিন্তু হচ্ছে কয়েক বছর ধরে জিততে পারতেছে না, দুঃখ। তো এই যে হেক্সা মিশন করে, মানে কি তারা 5টা বিশ্বকাপ জিতছে, 6 নম্বর বিশ্বকাপ জিততে চায়। তো এই 6 হচ্ছে আমাদের কি? হেক্সা। 6 কি? হেক্সা। 7 কথা দিয়ে কি বোঝায়? হেপ্টা। 7টাকে গ্রিক ভাষায় বলা হয় হেপ্টা। সো এইগুলা হচ্ছে কি? এই মনো, বাই, ডাই, এইগুলা আমাদের প্রিফিক্স বা অগ্রপদ হিসাবে কাজ করে। একের জন্য প্রিফিক্স হিসাবে কি হয়? একের জন্য হচ্ছে আমাদের প্রিফিক্স হিসাবে আমাদের এই মনো, বাই, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা এই টার্মগুলো ব্যবহার হয়। পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার। পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার। পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার। পেন্টোজ সুগার হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার। পেন্টোজ সুগার কি? পেন্টোজ সুগার হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার। পেন্টোজ সুগার কি? পেন্টোজ সুগার হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার। পেন্টোজ সুগার কি? পেন্টোজ সুগার হচ্ছে আমাদের 5 কার্বন বিশিষ্ট সুগার। কয় কার্বন বিশিষ্ট সুগার? 5 কার্বন বিশিষ্ট সুগার। এখন এরা হচ্ছে একটা কার্বোহাইড্রেট। পেন্টোজ সুগারটা কি? একটা কার্বোহাইড্রেট। সুগার বেসিক্যালি হচ্ছে আমাদের শর্করা, কার্বোহাইড্রেট বা আমরা এটাকে বলতেছি শর্করা। সো কার্বোহাইড্রেট বা শর্করা নিয়ে ইন ডেপথে আমাদের জানতে হবে যখন আমরা কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়ব। এই কার্বোহাইড্রেট বা শর্করা, এটার হচ্ছে যে আমাদের একটা বেসিক ফর্মুলা থাকে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এর অনুপাত 1:2:1 হইতে হবে। 1:2:1 হইতে হবে। সো পেন্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট সুগার। তাই পেন্টোজ সুগারের নর্মাল ফর্মুলা কি হবে? তাহলে এই কার্বোহাইড্রেটের শর্করার এই বেসিক অনুপাত হচ্ছে আমাদের 1:2:1 হবে। এখন এই যে পেন্টোজ সুগার আছে, পেন্টোজ সুগার
এই পেন্টোজ সুগারগুলাকে তাইলে আমি কি বলবো, পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারগুলা হচ্ছে আমাদের এই C5 হইলে H হইতে হবে 10, ও হইতে হবে 5। এই সংকেতটা বেসিক্যালি পেন্টোজ সুগার ফলো করবে। এই সংকেতটা বেসিক্যালি, হ্যাঁ রং চা খাও, চকলেট এগুলো ওই আনমনের আব্বু পাঠাইছিল, আনমনের জন্য নিয়ে গেল আম্মু কিছু, আর এগুলো দিয়ে গেল আমাদের। তো হচ্ছে এটা পেন্টোজ সুগার C5H10O5, এটা বেসিক্যালি আমাদের পেন্টোজ সুগারের সংকেত হবে, যেহেতু পেন্টোজ একটা সুগার, শর্করা জাতীয় জিনিস। এখন আমাদের পেন্টোজ সুগার অনেকগুলো আছে। পেন্টোজ সুগার কয়টা আছে জানো? পেন্টোজ সুগারের নাম আমি তোমায় শুনাই। রাইবোজ, রাইবুলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, রাইবুলোজ, জাইলোজ, জাইলুলোজ, অ্যারাবিনোজ। তো মোট 6টা পেন্টোজ সুগার আছে, কিন্তু আমাদের লাগবে হচ্ছে 2টা। পেন্টোজ সুগারের উদাহরণের মধ্যে আমরা 2টা উদাহরণ ব্যবহার করব, একটা হচ্ছে রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এই 2টা উদাহরণ আমাদের দরকার হবে আমাদের প্রয়োজনের জন্য বা আমাদের কাজের জন্য। একটা হচ্ছে রাইবোজ আর একটা হচ্ছে কি ডিঅক্সিরাইবোজ। একটা হচ্ছে রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এই যে আমাদের চেইনগুলো আছে, চেইন আমাদের সুগারগুলো আছে, সুগারগুলার অনেক ধরনের স্ট্রাকচার হয়। একটা চেইন লম্বালম্বি স্ট্রাকচার হয়, ক্লোজড বা বদ্ধ স্ট্রাকচার হয়, রিং স্ট্রাকচার হয়। আমাদের জন্য এদের যেই স্ট্রাকচারটা দরকার বা আমরা যেই স্ট্রাকচারটা জানবো, যে স্ট্রাকচার রূপে এরা নিউক্লিক অ্যাসিড গঠন করে, সেটা হচ্ছে এদের চেইন বা রিং স্ট্রাকচার, এদের চেইন বা রিং স্ট্রাকচার। সো রাইবোজ যে আমাদের কথাটা আছে, এই রাইবোজটা দেখতে আমাদের কেমন? রাইবোজটা দেখতে গোলগাল, একদম কিউট একটা চেহারা। এখানে একটা অক্সিজেন থাকে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। এই হচ্ছে আমাদের রাইবোজ। এটা হচ্ছে কি আমাদের রাইবোজ। এখানে হচ্ছে যে আমাদের এই দেখো, এটা 1 নম্বর কার্বন, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, আর এই উপরের দিকে উঠে যে আরেকটা কার্বন, সেটা হচ্ছে 5 নম্বর কার্বন। সো টোটাল 5টা কার্বন এইভাবে আমাদের যুক্ত আছে। তো আমাদের এই কার্বনগুলার নর্মালি 4টা হাত থাকে, একটা কার্বনের হাত কয়টা? 4টা। তো বাকি হাতগুলোর মধ্যে আমাদের কি যাবে? এই যে 2টা হাত খালি, এই 2 হাতগুলোতে বেসিক্যালি HOH, HOH, HOH এগুলা বসে। আমাদের HOH, HOH, HOH এগুলো বসে। কেন ভাইয়া? কারণ এই যে কার্বোহাইড্রেট বা শর্করা আছে, শর্করা হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল, মানে শর্করার মধ্যে অ্যালকোহল গ্রুপ বা OH গ্রুপ অনেক বেশি থাকে। সো শর্করার কার্বনের খালি হাতগুলোর ভিতরে বেসিক্যালি কি হয়? OH গ্রুপ বসে। তো এখানে আমাদের OH গ্রুপ, এখানে H বসে। এখানে আমাদের হচ্ছে যে বাকি যে 2টা হাত 2 নম্বর কার্বনের, এখানে হচ্ছে আমাদের HOH, HOH, এখানে হচ্ছে আমাদের OH, H, আর হচ্ছে এখানে তো উপরে আমাদের 5 নম্বর কার্বনে হবে, 5 নম্বর কার্বন যে আছে, 5 নম্বর কার্বনের সাথেও আমাদের এই যে 5 নম্বর কার্বন, তার এক হাতেও H আর এক হাতেও OH যুক্ত হবে, হওয়ার পরও তার আরেকটা হাত খালি যাবে, সেই হাতেও H যুক্ত হবে। সেই জন্য 5 নম্বর কার্বনটাকে এভাবে লেখা হয় যে CH2OH, CH2OH এভাবে লেখা হয়, CH2OH, আর বাকি হাত এখানে যেটা আছে সেখানে H যুক্ত হবে। সো নর্মালি এটা হচ্ছে আমাদের রাইবোজের সংকেত। এই সংকেতটা আমরা একটু দেখলাম, শিখলাম, ভাল লাগলো, একটা আত্মিক শান্তি আসলো যে ইস, রাইবোজের সংকেত আমি শিখে ফেলছি, ওয়াও কি নাইস, আমার জীবনটাই সার্থক হয়ে গেল। কিন্তু এই রাইবোজের সংকেত পরীক্ষার মধ্যে সেভাবে আসে না, বাট আমি শিখলাম রাইবোজের সংকেতটা, ঠিক আছে? তাহলে আমি রাইবোজের সংকেতটা শিখলাম, কারণ আমার সুবিধা হবে একটু পর যখন আমি ডিঅক্সিরাইবোজ টার্মিনোলজিটা শিখতে যাব তখন আমাদের সুবিধা হবে। তাহলে খেয়াল করে দেখো, এটা হচ্ছে রাইবোজের সংকেত। এটা কি? রাইবোজের রিং স্ট্রাকচার। এটা কি? রাইবোজের রিং স্ট্রাকচার। থ্যাংক ইউ। এটা কি? এটা হচ্ছে রাইবোজের রিং স্ট্রাকচার, এটা লেখো। এখন ডিঅক্সিরাইবোজ যখন আমি কথাটা লিখবো, এই ডিই, ডি 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 ডি, এখন দেখো 2টা কথা আছে, ডিই আর একটা হচ্ছে ডিআই, ডিই আর হচ্ছে ডিআই। এখন ডিই শব্দটার অর্থ কি আর ডিআই শব্দটার অর্থ কি? ডিই শব্দটা যখন হচ্ছে আমাদের, এগুলা তো প্রিফিক্স হিসাবে ব্যবহার হয়, অগ্রপদ। ডিই কথাটা যখন থাকবে তখন মনে রাখবে এটা দিয়ে ডিলেট বুঝাবে, ডিলেট, ডিলেট মানে বাদ দেওয়া। আর ডাই মানে কি? ডাই মানে সবসময় 2 বুঝাবে। সো ডিই, ডিই মানে ডিলেট, অক্সি মানে অক্সিজেন, আর রাইবোজ, তাহলে মানে একটা অক্সিজেন ডিলেট করা হয়েছে এই রাইবোজ থেকে, একটা অক্সিজেন ডিলেট করা হয়েছে এই রাইবোজ থেকে। তো এই যে আমাদের রাইবোজ আছে, সেখানের একটা স্পেসিফিক জায়গা থেকে অক্সিজেনকে যদি তুমি কিক আউট করে দাও, বাদ দিয়ে দাও, অক্সিজেনকে তুমি সরায় দাও, তখন যে রাইবোজটা হবে তার নাম হবে ডিঅক্সিরাইবোজ। তাইলে এবং বেসিক্যালি ডিই আর ডাই কাছাকাছি ওয়ার্ড,
সো ডিলেটটাও হয় 2 নাম্বার কার্বন থেকে, ডিলেটটাও হয় কোথা থেকে, 2 নাম্বার কার্বন থেকে। সো এটা প্রাকৃতিক, এই রাইবোজ, ডিঅক্সি রাইবোজ এগুলো কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়, প্রাকৃতিকভাবে পাওয়া যায়, ল্যাবেও তৈরি করা যায়, বাট প্রাকৃতিকভাবে পাওয়া যায়। সেখানে আমাদের কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন দিলা, এই রিং স্ট্রাকচারটা তুমি একটু আঁকা শিখলা, ঠিক আছে, একটু দেখলা, ভালো লাগবে। এগুলো দেখা যায় পড়ালেখা সবসময়, তো বললাম তো এক্সামের মার্কের জন্য তো চিন্তা করবো, কিন্তু মাঝে মাঝে একটু ভালোও লাগতে হবে। এই যে এগুলো আঁকলে মনে হবে ইস আমি কি শিখে ফেললাম রে, আমি হচ্ছে রাইবোজের স্ট্রাকচার পারি, এই পারি সেই পারি, পারাপারি ভালো। এই যে 2 নাম্বার কার্বনে আমাদের কি হয়েছিল, এখানে হচ্ছে আমাদের এইচ ছিল, OH ছিল, তাই তো রাইবোজে। এই 2 নাম্বার কার্বনে যে OHটা আছে, সেই 2 নাম্বার কার্বনে OHটা অক্সিজেনটা অপসারিত হয়ে হাইড্রোজেন তৈরি হবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে আমাদের হচ্ছে যে H, তাইলে আমাদের 2 নাম্বার কার্বনে অক্সিজেন ডিলেট হচ্ছে, তাহলে আমাদের একটা রাইবোজ, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। তাহলে এই 2 নং কার্বনে হচ্ছে আমাদের কি, 2 নং কার্বনে অক্সিজেন, 2 নাম্বার কার্বনে অক্সিজেন ডিলেট হয়, 2 নাম্বার কার্বনে অক্সিজেন ডিলেট হয়। এই 2 নাম্বার কার্বনে অক্সিজেন ডিলেট হয় বলে এটাকে ডিঅক্সি রাইবোজ সুগার বলা হয়। তাহলে ডিঅক্সি রাইবোজ সুগারের সংকেতটা কি হবে আমাকে বলো তো। এই রাইবোজ সুগারের সংকেত তো হচ্ছে C5H10O5। এই ডিঅক্সি রাইবোজ সুগারের সংকেতটা কি বলো, ডিঅক্সি রাইবোজ সুগারের সংকেতটা কি কমেন্টে জানো। বুঝছো, একটু খাইয়া দায়া মোটা হয়ে গেলে যে কি বিপদ। ডাক্তারের কাছে গেছি, ডায়েট করতে দিছে, ডায়েট করার কথা কইছে, কিন্তু ডায়েট করতে গেলে দেখবা যে হচ্ছে ভালো ভালো খাওয়ার ইচ্ছা থাকে। তো আমাকে বলছে চা খাইতে, চা 2 বেলা রেখেছে, রং চা, তাও কি আবার যেন চিনি ছাড়া চা, মানে এটা চাটা চুমুক দিলে মনে হয় উফ। আমার কিছু কিছু ফ্রেন্ড আছে যারা বুঝছো এমন খাবার খায় মোটা হয় না, আর আমি একটু খাইলেই মোটা হয়ে যায়। হতাশা। C5H10O4, কারণ কি অক্সিজেন একটা কমে গেছে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের 1:2:1 এই ফর্মুলা ফলো করলো না। তো কার্বোহাইড্রেটে কিন্তু সবসময় 1:2:1 এই ফর্মুলাটা ফলো হয় না। তাহলে আমি এই রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ শিখলাম, 2টা আমাদের সুগার আছে পেন্টোজ সুগারের মধ্যে। এরপর আমাদের থাকে হচ্ছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষার বা নাইট্রোজেন ঘটিত ক্ষার। এটার আবার 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন, একটা হচ্ছে পিউরিন আর একটা কি আমাদের আরেকটা হচ্ছে পাইরিমিডিন, পিউরিন গ্রুপ আছে আর পাইরিমিডিন গ্রুপ আছে। পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন, পিউরিন এবং হচ্ছে পাইরিমিডিন, পিউরিন এবং পাইরিমিডিন 2টা গ্রুপ আছে আমাদের। এই পিউরিনটা হচ্ছে আমাদের পিউরিন আর পাইরিমিডিন, সো এরাও রিং স্ট্রাকচার। এই যে দেখো এদের সংকেতটা আমি ছবি নিয়ে আইছি, কারণ এই জিনিস শিখায় আইক্কা শিখার কোনো দরকার নাই। এই পিউরিন এবং পাইরিমিডিন যে আছে, তো এরাও রিং স্ট্রাকচার। তো নামটা বড় কার, নাম বড় হচ্ছে পিউরিনের, আর নাম বড় পাইরিমিডিনের আর ছোট কার পিউরিনের। সো নাম যার ছোট সে হচ্ছে বেশি রিং, আর নাম যার বড় তার রিং হচ্ছে কম। সো এই পিউরিন হচ্ছে আমাদের 2 রিং বিশিষ্ট, আর পাইরিমিডিন হচ্ছে আমাদের 1 রিং বিশিষ্ট। পিউরিন 2 রিং বিশিষ্ট, পাইরিমিডিন আমাদের কয় রিং বিশিষ্ট, 1 রিং বিশিষ্ট। কয় রিং বিশিষ্ট, 1 রিং বিশিষ্ট। ওকে, আমার কোনো কথা নাই, সমস্যা নাই যে 1 রিং 2 রিং বিশিষ্ট। সংকেতের ক্ষেত্রে পিউরিনের সংকেত হচ্ছে C5H4N4, এই পিউরিনের সংকেত হচ্ছে C5H5N4, আর পাইরিমিডিনের সংকেত হচ্ছে আমাদের C4H4N2, পাইরিমিডিনের সংকেত হচ্ছে C4H4N2। আচ্ছা, উদাহরণ যদি আমি দিতে চাই, উদাহরণটা আমাদের কি, মানে কি আছে পিউরিনের মধ্যে। পিউরিনের উদাহরণ হচ্ছে 2টা, পিউরিন আছে আমাদের 2টা, পাইরিমিডিন আছে 3টা। পিউরিন হচ্ছে আমাদের অ্যাডিনিন এবং গুয়ানিন, পিউরিন 2টা আছে, একটা হচ্ছে অ্যাডিনিন আর হচ্ছে গুয়ানিন, অ্যাডিনিন এবং গুয়ানিন। পাইরিমিডিন আছে আমাদের 3টা,
পাইরিমিডিন কয়টা? পাইরিমিডিন 3টা। তাহলে এগুলো একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? ওই যে বলছি না যে বায়োলজি হুদা বুঝে বুঝে বায়োলজি বহু দূর আগানো যায় না, বায়োলজি কিছুটা মুখস্থও করতে হয়। যে আমাদের পাইরিমিডিনের মধ্যে হচ্ছে থায়ামিন, সাইটোসিন, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল। তো এই 3টা হচ্ছে আমাদের পাইরিমিডিন, এই 3টা হচ্ছে পাইরিমিডিন। এখন এদের ছোট ছোট সংকেত ব্যবহার করে, অ্যাডিনিনকে এ দ্বারা প্রকাশ করা যায়, গুয়ানিনকে জি দ্বারা প্রকাশ করা যায়, থায়ামিনকে টি দ্বারা প্রকাশ করা যায়, সাইটোসিনকে সি দ্বারা প্রকাশ করা যায়, ইউরাসিলকে ইউ দ্বারা প্রকাশ করা যায়। তো এরকম আমাদের প্রকাশের নানা ভঙ্গিমা রয়েছে। তো এদের নামকরণে আবার একটু ছোট্ট ইতিহাস আছে। দেখো এই যে জিনিসগুলো আবিষ্কার হয়েছে, কোথা থেকে আবিষ্কার হয়েছে? এগুলো আবিষ্কার হয়েছে কোথা থেকে? স্পেসিফিক বিভিন্ন নানা জায়গা থেকে আবিষ্কার হয়েছে, নামগুলো বিভিন্ন জায়গা থেকে এসেছে। তো এই অ্যাডেনিন এবং থায়ামিন এরা আবিষ্কার হচ্ছে থাইমাস গ্ল্যান্ড থেকে। আমাদের গলার এখানে ছোটবেলায় একটা বড় গ্রন্থি ছিল থাইমাস নামে, থাইমাস গ্রন্থি থেকে। তো আমাদের এদের আবিষ্কারের ইতিহাস যদি একটু তোমাকে ছোট্ট করে বলি, আবিষ্কারের ইতিহাস, এগুলো এক একটা আবিষ্কারের ইতিহাস কি, কোথা থেকে এরা হচ্ছে আবিষ্কার হয়েছে। আবিষ্কারের ইতিহাস বললে যে আমাদের এই অ্যাডেনিন ও থায়ামিন আমাদের আবিষ্কার হয়েছে থাইমাস গ্রন্থি থেকে। এদের আবিষ্কার করা হয়েছে থাইমাস গ্রন্থি থেকে। এই কেমিক্যাল দুইটাকে বাইর করেছে থাইমাস গ্রন্থি থেকে। সো থাইমাস থেকে নামকরণ করা হয়েছে আমাদের থায়ামিন, থাইমাস থেকে নামকরণ করলো থায়ামিন। আর হচ্ছে গ্রন্থি বা এর আরেকটা নাম হচ্ছে অ্যাডেনো, গ্রন্থিকে আমরা অ্যাডেনো বলতে পারি। গ্রন্থিকে কি বলতে পারি? গ্রন্থি ইংরেজি হচ্ছে গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডকে আমরা অ্যাডেনো বলা যায়। গ্রন্থি বা গ্ল্যান্ড বা অ্যাডেনো, গ্রন্থি, গ্ল্যান্ড বা অ্যাডেনো, সেই কথাটা থেকে আসছে হচ্ছে আমাদের অ্যাডেনো, সেখান থেকে আমাদের নামটা আসছে অ্যাডেনিন। আর নর্মাল একটা কোষ থেকে হচ্ছে আমাদের সাইটো বা সেল থেকে আমাদের নামকরণ আসছে সাইটোসিন। আর হচ্ছে সি বার্ডের পরন্ত মল, সি বার্ড যে আছে সেটার পরন্ত মল, এইটা থেকে হচ্ছে যে আমাদের গুয়ানো শব্দটা আসছে, সেখান থেকে গুয়ানিন টার্মটা আসছে। সি বার্ডের পরন্ত মল, এটা এমসিকিউ আকারে আসতে পারে। সি বার্ডের পরন্ত মল অর্থাৎ গুয়ানো থেকে আসছে হচ্ছে আমাদের কি? গুয়ানিন। ওকে, তাহলে এই হয়েছে আমাদের কথাবার্তা, স্টার মার্ক। তাইলে দেখো আমরা নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষার সম্পর্কেও জানলাম একটু। আমরা এগুলা এমসিকিউতে আসে, নিচের কোনটি পিউরিন, নিচের কোনটি পিউরিন নয়, নিচের কোনটি পাইরিমিডিন, নিচের কোনটি পাইরিমিডিন নয়, এগুলো এমসিকিউর জন্য অ্যাভেলেবল মার্কা প্রশ্ন, বারবার পরীক্ষার মধ্যে এমসিকিউতে আসবে। সাজিয়া নিহা খুব সুন্দর একটা কথা বলছে, বয়স বাড়ার সাথে সাথে থাইমাস গ্রন্থি ছোট হতে থাকে। তুই এত জানলি কেমনে রে? খুব ভালো কথা বলছিস, থাইমাস গ্রন্থিটা বয়স ছোটবেলায় বড় থাকে, আস্তে আস্তে ছোট হয়ে যায়। তাহলে আমরা নাইট্রোজেনাস বেসগুলা জানলাম। সংকেতগুলা খেয়াল করে দেখো, পিউরিন পাইরিমিডিনের সংকেত দেখতেই ভাল লাগে, কিন্তু এটা শেখার কোনো দরকার নাই আমাদের জন্য। সো এই যে পিউরিন পাইরিমিডিনের সংকেত, এখানে দেখো পিউরিন গ্রুপ হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, অ্যাডেনিন গুয়ানিন 2 রিং বিশিষ্ট, পাইরিমিডিন হচ্ছে 1 রিং বিশিষ্ট, সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন। এখন এগুলা থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে কি আসে না? এগুলা থেকে অ্যাজ ইউজুয়াল পরীক্ষায় প্রশ্ন আসে না, বাট আমি দেখছি যে 2023 সালের বোর্ড পরীক্ষার প্রশ্নে বা কলেজের প্রশ্নে অনেক সময় এই সংকেতগুলা দিয়ে কোনটা কি এটা জানতে চাইলেও চাইতে পারে, যে দুষ্টামানি মার্কা প্রশ্ন করলে। সো হালকা পাতলা মনে রাখতে পারো 2 রিং বিশিষ্ট, উপরে NH2 অ্যাডেনিন, উপরে O, তাইলে হচ্ছে মনে রাখবা গুয়ানিন। আবার হচ্ছে যে এই সাইটোসিনের উপরে NH2 সাইটোসিন,
আর ও ও থাকলে হচ্ছে যে আমাদের একটা ইউরাসিল আর একটা থায়ামিন। এগুলা একটু দেখো, আমার মনে হয় যে এগুলা সংকেত মনে রাখা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার কোনো দরকারই নাই, এগুলো অ্যাজ ইউজুয়াল পরীক্ষার মধ্যে আসে না, কিন্তু তাও তুমি একবার চোখ বুলায় গেলা সংকেতটা, তাহলেই হবে। তাহলে এই হচ্ছে পিউরিন পাইরিমিডিনের সংকেত নিয়ে কথাবার্তা। আবারও বলি যে কলেজ পরীক্ষায় অ্যাজ ইউজুয়াল পিউরিন পাইরিমিডিন আঁকতে দেওয়ার কোনো যুক্তিকতা আমি দেখি না, পিউরিন পাইরিমিডিন নায়িকা কোনো লাভ নাই, কিন্তু তাও তুমি একটু চোখ বুলায় দেখা মনে রাখার নানা টেকনিক অ্যাপ্লাই করে মনে রাখতে পারো, বাট দরকার নেই। এটা হচ্ছে পিউরিন পাইরিমিডিনের কথা। আমি এই সংকেত কোনো শিখাই নিয়ে কাউরে, কারণ এটা লাগে না, শুধু শুধু হচ্ছে যে প্যারা খাওয়ার দরকার নেই। এরপর যে বিষয়টা আমরা যাব সেটা হচ্ছে 3 নাম্বার যে উপাদানটা আমাদের দরকার হয় তার নাম কি, তার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড, তার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক যে অ্যাসিড আছে সেই ফসফরিক অ্যাসিডের সংকেত কি, ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। ফসফরিক অ্যাসিডের সংকেত কি, ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। ফসফরিক অ্যাসিডের সংকেত কি, ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। এই H3PO4 এখানে আমাদের এটাকে বলি আমরা ফসফরিক অ্যাসিড, H3PO4 এটাকে বলি কি আমরা ফসফরিক অ্যাসিড। এই সংকেতটা কি হবে জানো, এই ফসফরাসের কয়টা হাত থাকে জানো, এই ফসফরাসের হাতে কিন্তু বহু জিনিস, 3টা 4টা 5টা কয়টা 5টা পর্যন্ত হাত হয় নর্মালি। যদি ফসফরাস তুমি হচ্ছে চিন্তা করো, ফসফরাসটাকে যদি তুমি হচ্ছে যে নর্মালি চিন্তা করো, ফসফরাস হচ্ছে 15 মানে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1। তো তোমরা নিশ্চয়ই পড়ালেখা এতদিন করছো যে ফসফরাসকে উত্তেজিত করলে আমাদের এই 3d অরবিটালটা হচ্ছে ওপেন হয়, 3d1 হয়, আর হচ্ছে 3s1 হয়। সো ফসফরাসে হচ্ছে নর্মালি 3টা যোজনী, বাট 5টা যোজনীও ফসফরাসে হতে পারে। তো ফসফরাসের এই 5টা যোজনী হতে পারে, এটা তোমরা নিশ্চয়ই জানো, একদম বেসিক বিষয়, কেমিস্ট্রি শুরু করলেই এটা জানতে পারবা। কারণ এই যে ফসফরাস আছে, এই ফসফরাসের হচ্ছে আমাদের কয়টা হাত, তাহলে এক হাতে অক্সিজেন যুক্ত থাকে দ্বিবন্ধন দিয়ে, আর বাকি হাতগুলোয় OH 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 আসে আমাদের ফসফরাস। তাহলে এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এটা কি, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। এখন এই ফসফরিক অ্যাসিড থেকে যখন হাইড্রোজেন বের হয়ে যাবে তখন তাকে কি বলা হবে, ফসফেট গ্রুপ বলা হবে। এই ফসফরিক অ্যাসিড থেকে যদি আমাদের হচ্ছে হাইড্রোজেন মাইনাস হাইড্রোজেন করো, তাহলে দেখা যাবে যে আমাদের এখান থেকে তুমি ফসফেট গ্রুপ পাইলা। ধরো 2টা অক্সিজেন থেকে আমাদের কি চলে গেল, আমাদের হচ্ছে যে এই হাইড্রোজেন চলে গেল, হাইড্রোজেন চলে গেল HPO4, এটা HPO4 হইল, HPO4 হইল, বা শুধু PO4 HPO4 2 মাইনাস বা PO4 3 মাইনাস, যে কোনোটাই তো হইতে পারে, তাই না, 3 মাইনাস পর্যন্ত হতে পারে, PO4 3 মাইনাস। সো এটা হচ্ছে আমাদের ফসফেট গ্রুপ। এটা কি আমাদের, এটা হচ্ছে ফসফেট গ্রুপ। সো আমার প্রয়োজন অনুযায়ী আমরা হচ্ছে ফসফরিক অ্যাসিড থেকে ফসফেট গ্রুপ পাই, ফসফেট গ্রুপ পাই। যেমন এই ছবিটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় বাইফসফেট, একটা হাইড্রোজেন আছে, নাম কি হবে, বাইফসফেট। তাহলে আমরা ফসফেট গ্রুপ পাই। তাহলে আমি কেমিক্যাল কম্পাউন্ডের দিক থেকে দেখলাম যে আমার 3টা জিনিস মোটা দাগে দরকার হচ্ছে এই নিউক্লিক অ্যাসিড তৈরির জন্য। একটা কি দরকার হচ্ছে, রাইপেন্টোজ সুগার। 2 নম্বরে কি দরকার হচ্ছে, নাইট্রোজেন বেস। 3 নম্বরে কি দরকার হচ্ছে, ফসফরিক অ্যাসিড। এই 3টা জিনিস আমাদের মোটা দাগে দরকার হয় কি তৈরির জন্য, আমাদের হচ্ছে নিউক্লিক অ্যাসিড তৈরির জন্য। নিউক্লিক অ্যাসিড তৈরির জন্য এই 3টা বিষয় আমাদের মোটা দাগে দরকার হয়। এখন এই 3টা জিনিসের মধ্যে আমাদের আবার একটু সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পাই। এই যে আমাদের নাইট্রোজেন বেস, এই যে দেখো যে আমাদের নাইট্রোজেন বেস প্লাস হচ্ছে আমাদের পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস প্লাস হচ্ছে পেন্টোজ সুগার, এতটুকুকে একসাথে আবার একটা কিউট নাম দিছে। এদেরকে একসাথে বলা হয় হচ্ছে নিউক্লিওসাইড। পেন্টোজ সুগার ও নাইট্রোজেনাস বেসকে একসাথে কি বলা হয়, নিউক্লিওসাইড। কি বলা হয়, নিউক্লিওসাইড বলা হয়। এই নিউক্লিওসাইডের সাথে যখন আমাদের হচ্ছে এই ফসফেট গ্রুপ যুক্ত করা হয়, তখন তৈরি হয় আমাদের হচ্ছে নিউক্লিওটাইড। তার মানে নিউক্লিওটাইডের মধ্যে হচ্ছে আমাদের 2টা জিনিসই থাকে, নাইট্রোজেন
বেস বেস নিউক্লিওসাইড মানে নাইট্রোজেন বেস প্লাস পেন্টোজ সুগার, তাদের সাথে যখন আমি ফসফেট গ্রুপ যুক্ত করে দিব তখন হয়ে যাবে আমাদের নিউক্লিওটাইড। তাহলে সাইড কথাটা যখন থাকবে তখন সে আসলে কাউকে সাইড কাটায় গেছে, কাউকে পাশে ফেলে গেছে, ফসফেট গ্রুপকে যুক্ত করে নাই, নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার আছে, নাম হয়ে গেছে নিউক্লিওসাইড। কিন্তু যখন তিনোটাই থাকবে, নিউক্লিওসাইড মানে দুইটা, নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার, এই তিনোটাই যখন থাকবে তখন নাম হয়ে যাবে নিউক্লিওটাইড। এটা এমসিকিউর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড হইতে তিনটা জিনিস লাগবে, কি? পেন্টোজ সুগার লাগবে, নাইট্রোজেন বেস লাগবে, ফসফেট গ্রুপ লাগবে। ধরো আমি একটু ছোট করে হচ্ছে একটা পেন্টোজ সুগার দেখাই। ধরো আমি হচ্ছে যে জাস্ট এভাবে পেন্টোজ সুগারটাকে দেখাইলাম, এভাবে পেন্টোজ সুগারটাকে দেখাইলাম, এভাবে পেন্টোজ সুগারকে দেখাইলাম। জৈব যৌগের ক্ষেত্রে যখন যারা হায়ার লেভেলে জৈব যৌগ পড়ে তারা এরকম এরকম লিখলে একটা সংকেত হয়ে যায়, জানো? যে যখন তুমি কেমিস্ট্রি নিয়ে পড়া সৌভাগ্য, এরকম করে লিখলে সংকেত হয়ে যাবে, কারণ প্রতিটা কোণা একটা কার্বনকে ইন্ডিকেট করতেছে, প্রতিটা কোণা একটা কার্বনকে ইন্ডিকেট করতেছে। সহজভাবে যদি বলি, আমরা এই যে বেনজিন আঁকি না, এটা বেনজিনে আমরা বলি না এই প্রতিটা কোণা একটা করে 1 2 3 4 5 6, প্রতিটা কোণা একটা করে কার্বন ইন্ডিকেট করতেছে, আমাদের প্রতিটা কর্নার একটা করে কি ইন্ডিকেট করতেছে? কার্বন ইন্ডিকেট করতেছে, 1 2 3 4 5 6। এখন হচ্ছে সো এই জন্য এই সংকেতটাকে এভাবে লিখলেও এখানে একটা কার্বন, এখানে হচ্ছে 2টা কার্বন, এখানে 3টা কার্বন, এখানে 4টা কার্বন, 5টা কার্বন আমি ইন্ডিকেট করতে পারছি। এটা তাইলে কি একটা পেন্টোজ সুগার। এখন যখন আমার নিউক্লিওটাইড গঠন করব আমি, তখন সুগারের কার্বনগুলা কোন কার্বন, সুগারের কার্বন আছে সেই কার্বনগুলাকে আমার নাম্বারিং করতে হবে। আবার নাইট্রোজেন বেসে কার্বন রয়েছে, নাইট্রোজেন বেস হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল। নাইট্রোজেন বেসে আমাদের কি রয়েছে? নাইট্রোজেন বেসগুলার মধ্যে আমাদের কার্বন রয়েছে। এই যে আমাদের কার্বন, দুই জায়গার যে কার্বন রয়েছে, কার্বনগুলোর নামকরণের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা একটু পর বলছি। তো এই যে আমাদের এটা একটা পেন্টোজ সুগার, এটা কি আমাদের একটা পেন্টোজ সুগার, এতটুকু তো আমি বুঝলাম, এটা একটা পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের সাথে ধরো এটা এর 1 নম্বর কার্বনের সাথে আমি একটা নাইট্রোজেনাস বেস যুক্ত করলাম, নাইট্রোজেনাস বেসটাকে এভাবে একটু সাংকেতিক রূপে দেখাইলাম, এটা হচ্ছে অ্যাডেনিন নামে একটা নাইট্রোজেনাস বেস যুক্ত করলাম, আবার এখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত করলাম। তাইলে এটা কি হয়ে গেল? তখন এটা হয়ে গেল কিন্তু একটা নিউক্লিওসাইড, তখন এটা কি হয়ে গেল? একটা পেন্টোজ সুগার। এটা হচ্ছে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেসের মধ্যে অ্যাডেনিনকে বুঝাচ্ছি, আর এটা হচ্ছে ফসফেট, এটা হচ্ছে ফসফেট, ফসফেট। যদি আমি এরকম একটা কঙ্কালসারি স্ট্রাকচার করি, এইটা কিন্তু হয়ে গেল আমাদের কি? এটা হয়ে গেল আমাদের একটা নিউক্লিওটাইড। এটা কি হয়ে গেল? একটা নিউক্লিওটাইড। এটা কি হয়ে গেল? একটা নিউক্লিওটাইড হয়ে গেল, নিউক্লিওটাইড হয়ে গল। তো নাইট্রোজেনাস বেসে যে কার্বনগুলা রয়েছে, আমরা যদি এই যে বলি ভাই নাইট্রোজেন বেসে আবার কার্বন আইলো করতে, এই যে দেখো আমরা সংকেত লিখছি কি পিউরিনে C5H5N4, পাইরিমিডিনের সংকেত কি লিখছি? C4H4N2। সো আমাদের এই নাইট্রোজেনাস বেসের কার্বনগুলাকে 1 2 3 দিয়ে ডিমার্কেশন করা হয়েছে, আর পেন্টোজ সুগারের কার্বনগুলাকে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম বলছে। সেখানে একটু ছোট্ট করে লেখো যে এই নাইট্রোজেনাস বেস এর কার্বনকে, নাইট্রোজেনাস বেস এর কার্বনদের হচ্ছে আমাদের নামকরণ করা হয়েছে 1 2 3 আকারে নাম্বারিং করে, আকারে নাম্বারিং করা হয়, নাম্বারিং করে। আর এই পেন্টোজ সুগারের যে কার্বন আছে, পেন্টোজ সুগারের কার্বনদের হচ্ছে যে আমরা কি করি যে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম, 1 প্রাইম 2 প্রাইম, তারপর হচ্ছে যে আমাদের আছে 3 প্রাইম 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম আকারে নাম্বারিং করে হয়, আকারে কি করে? নাম্বারিং করে। তার মানে পেন্টোজ সুগারের এই কার্বনটাকে আমি বলবো 1 প্রাইম। প্রাইম মানে কি? প্রাইম দিয়ে আসলে কি বোঝায়? যখন ধরো আমার 2টা 1 লিখতে হবে, একটা 1কে আমি লিখি 1 আর একটা 1কে লিখি 1 প্রাইম, যদি আবার লিখতে হয় 1 ডাবল প্রাইম। সো হচ্ছে এটাকে প্রাইম চিহ্ন বলা হয়, যেটা দিয়ে বোঝায় যে এটা সেকেন্ড একটা ডিমার্কেশন, এর আগে অলরেডি কাউকে 1 2 নামকরণ করে দেওয়া হয়েছে। তো আমাদের এই জন্য 1 প্রাইম 2 প্রাইম, এটাকে বলা হয় 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম। তাহলে এইভাবে আমাদের 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম করা হয়েছে। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যেটা আমাকে জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই পেন্টোজ সুগারের আমাদের এই যে পেন্টোজ সুগার আছে, এই পেন্টোজ সুগারের
এই নাইট্রোজেনাস বেস অলওয়েজ পেন্টোজ সুগারে 1 নম্বর কার্বনে যুক্ত হবে। নাইট্রোজেনাস বেস অলওয়েজ সবসময় পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনে যুক্ত হবে। পেন্টোজ সুগারের 1 নং কার্বনে, সুগারের 1 প্রাইম কার্বনে যুক্ত হবে। অলওয়েজ আমাদের হচ্ছে পেন্টোজ সুগারের 1 প্রাইম কার্বনে যুক্ত হবে। এই নাইট্রোজেনাস বেস কোনো দিনই যুক্ত হওয়ার ক্ষেত্রে পেন্টোজ সুগারের অন্য কোনো কার্বনে যুক্ত হবে না, 1 প্রাইমেই হবে মাস্ট। এটা একদম রুলস আকারে বিজ্ঞানীরা দেখতে পাইছে। আর এই ফসফেট গ্রুপটা পেন্টোজ সুগারের 5 নাম্বার 5 প্রাইম কার্বনে যুক্ত হয়, আবার 3 প্রাইমেও যুক্ত হতে পারে, দুইটা ভিন্ন সিনারিওতে। আমাদের হচ্ছে যে এই ফসফেট গ্রুপ হচ্ছে আমাদের ফসফেট গ্রুপ পেন্টোজ সুগারের আমাদের হচ্ছে 5 প্রাইম ও 3 প্রাইম অবস্থানে যুক্ত হয়। 5 প্রাইমে যুক্ত হয়, আবার 3 প্রাইমেও যুক্ত হয়, 5 প্রাইমে যুক্ত হয়, 3 প্রাইমেও যুক্ত হয়। আচ্ছা ভাইয়া, আমরা তো পড়তে ইসলাম নিউক্লিক অ্যাসিড, কিন্তু আমরা তো নিউক্লিওটাইড পর্যন্ত আটকায় গেলাম। আমরা পড়তে আসছি নিউক্লিক অ্যাসিড, কিন্তু আপনি কোথায় আবার নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডে আমাদের প্রবেশ করায় দিলেন। আমরা তো নিউক্লিওটাইডে আটকায় গেলাম, সেখানে আবার আমরা 1 2 3 নাম্বারিংও শিখে ফেললাম যে, এবং 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম দেখলাম। নাইট্রোজেনাস বেসে পেন্টোজ সুগারে 1 প্রাইম কার্বনে যুক্ত হয়, ফসফেট গ্রুপে পেন্টোজ সুগারে 5 প্রাইম ও 3 প্রাইমে যুক্ত হয়, এগুলো শিখে ফেললাম। ভাই এ তো ভালো লাগতেছে না, আমার নিউক্লিক অ্যাসিড দেন, এছাড়া আমার ঘুম আসতেছে না। তো নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে বেসিক্যালি নিউক্লিওটাইডের পলিমার। অনেকগুলা নিউক্লিওটাইড যখন একসাথে যুক্ত হবে তখন সেটাকে আমরা নিউক্লিক অ্যাসিড বলি। নিউক্লিওটাইডের পলিমারকে নিউক্লিক অ্যাসিড বলা হয়। সো আমরা যে নিউক্লিক অ্যাসিড বলি, সেই নিউক্লিক অ্যাসিডটা আসলে কার পলিমার বলে? আমাদের নিউক্লিওটাইডের পলিমারকে আমরা নিউক্লিক অ্যাসিড বলি। দেখো তো এতটুকু কথাবার্তা বুঝছো কিনা, কোথায় কি কনফিউশন আছে আমাকে একটু জানাও কমেন্টে, আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। এই জায়গাটা কিন্তু অনেক জটিল জটিল কথাবার্তা পড়ায় দিছে। ওকে, এই স্লাইডটা আরেকবার বুঝাই দিব। দেখো এই স্লাইডটাই কিন্তু নতুন কিছু কথাবার্তা আছে। সেটা হচ্ছে আমরা নিউক্লিক অ্যাসিড গঠনে 3টা উপাদান লাগবে জানলাম। আমরা নিউক্লিক অ্যাসিড গঠনে 3টা উপাদান লাগবে, এতটুকু বিষয় জানলাম। কি কি লাগবে আমরা জানলাম যে আমাদের 1 নম্বরে পেন্টোজ সুগার লাগবে, 2 নম্বরে নাইট্রোজেন বেস লাগবে, 3 নম্বরে ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড লাগবে। এতটুকু পর্যন্ত তো আমাদের ক্লিয়ার। পেন্টোজ সুগারের মধ্যেও আমরা জানলাম যে 2টা ভাগ আছে, একটা হচ্ছে রাইবোজ সুগার আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। এই রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ সুগারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে রাইবোজ সুগার আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। এই রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ সুগারের আছে আমাদের পেন্টোজ সুগারের মধ্যে। নাইট্রোজেনাস বেসের মধ্যে আমি জানলাম 5টা নাইট্রোজেনাস বেস আছে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। এর মধ্যে অ্যাডিনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন গ্রুপ, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল হচ্ছে আমাদের কি পাইরিমিডিন গ্রুপ। এরপর সাথে আমাদের কি আছে? ফসফেট গ্রুপ আছে। আমাদের কি আছে? ফসফেট গ্রুপ আছে। এখন
এই যে আমাদের তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস নিউক্লিক অ্যাসিড তৈরির আগে একটু এর মধ্যে একটু বিষয় আছে, সেটা হচ্ছে নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার, এই দুইটা মিলে তৈরি হয় নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন হয় নিউক্লিওটাইড। নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডের সাথে ফসফেট গ্রুপ যুক্ত হলে নিউক্লিওটাইড। এখন তার মানে নিউক্লিওটাইডের মধ্যে তিনটে উপাদানই ঢুকে যাচ্ছে, নাইট্রোজেন বেসও যাচ্ছে, পেন্টোজ সুগারও যাচ্ছে, ফসফেট গ্রুপও যাচ্ছে। এখন ফসফেট গ্রুপ ভাইয়া এটা আবার কি? ফসফরিক অ্যাসিড পড়ছি। ফসফরিক অ্যাসিড থেকে যখন একটা হাইড্রোজেন বের হয়ে যাবে তখনই তো ফসফেট গ্রুপ হবে, ডাইফসফেট গ্রুপ, বাইফসফেট গ্রুপ, অথবা শুধু ফসফেট গ্রুপও পাই। শুধু ফসফেট গ্রুপ যদি বলতে যাই তাহলে কিন্তু কোনো হাইড্রোজেন আর থাকবে না, PO4 3 PO4 3 PO4 3 PO4 3 এটা কি আমাদের ফসফেট গ্রুপ হয়ে যাবে। তিনটা হাইড্রোজেনই যদি বাইর করে দাও এটা ফসফেট গ্রুপ হয়ে যাবে। আর যদি হচ্ছে যে তুমি দুইটা হাইড্রোজেন রাখো, যে এখানে হচ্ছে একটা হাইড্রোজেন আছে, তাহলে HPO4 2- হাইড্রোজেন যখন থাকবে তখন আমরা এটার নাম দেই কেমিস্ট্রির ভাষায় বাইফসফেট বলা হয়। এই বাইফসফেট বলা হয় যদি আমাদের দুইটা হাইড্রোজেন থেকে যায়, তখন আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে ডাইফসফেট গ্রুপ বলবো। ফসফেট গ্রুপ মানে কি? ফসফেট গ্রুপ হচ্ছে আমাদের H2PO4 2-, তখন আমরা এটাকে ডাইফসফেট গ্রুপ বলবো। সো ফসফেট গ্রুপ জিনিসটা আসলে কি? ফসফেট গ্রুপ জিনিসটা হচ্ছে যে জায়গায় আমাদের হচ্ছে ফসফেট থাকবে সেটাকে ফসফেট গ্রুপ জিনিসটা কি? ফসফেট গ্রুপ হচ্ছে যে ফসফরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন অপসারণ করলে ফসফেট গ্রুপ হবে। এটা বাইফসফেট হইতে পারে, ডাইফসফেট হইতে পারে, শুধু ফসফেট গ্রুপও হতে পারে। আমি যদি তোমাকে একটু ক্লিয়ারলি লিখি যে আমাদের হচ্ছে যে এই PO4 আমাদের H2PO4-, এটা হচ্ছে আমাদের H2PO4-, এটা হচ্ছে ডাইফসফেট গ্রুপ। তারপর হচ্ছে আমাদের এই HPO4-, এটাকে বলা হয় হচ্ছে আমাদের বাইফসফেট গ্রুপ, বা মনোফসফেট গ্রুপও বলা যায়, কিন্তু কেমিস্ট্রিতে এই নামকরণে কেন জানি বাই কথাটা ব্যবহার করেছে। আর PO4, এই PO4 হচ্ছে আমরা 3- যদি বলি তাহলে শুধু ফসফেট গ্রুপও বলা যায়, শুধু ফসফেট গ্রুপও বলা যায়। তাহলে এই হয়েছে আমাদের তিনটা কথাবার্তা। এখন খেয়াল করে দেখো যে আমরা যেখানে ছিলাম যে এই তিনটায় যখন থাকবে যে আমাদের নিউক্লিওসাইড, ফসফেট গ্রুপ, তারপর হচ্ছে যে আমাদের নাইট্রোজেনের বেস, পেন্টোজ সুগার, ফসফেট গ্রুপ, তখন আমরা নিউক্লিওটাইড বলবো। নিউক্লিওটাইডের পলিমারটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তার মানে নিউক্লিওটাইড মানে তিনজন থাকবে, পেন্টোজ সুগার থাকবে, সেই পেন্টোজ সুগারের 1' কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত হবে, কারণ শর্ত হচ্ছে পেন্টোজ সুগারের 1' কার্বনে অলওয়েজ নাইট্রোজেন বেস যুক্ত হয়। তারপর এই যে পেন্টোজ সুগার তার 5' কার্বনে আমাদের ফসফেট গ্রুপ যুক্ত হয়, 5' কার্বনে ফসফেট গ্রুপ যুক্ত হয়। যখন এই তিনটে উপাদান এরকম একসাথে যুক্ত হয়ে আছে এই সংযুক্ত এককটাকে বলা হয় নিউক্লিওটাইড। আর এই অনেক নিউক্লিওটাইড একসাথে মিলে তৈরি করবে নিউক্লিক অ্যাসিড। এতটুকু বুঝছো কিনা? এবার বলো কোনো কনফিউশন আছে কিনা? ভিডিও আটকায়, ক্লাস আটকাচ্ছে কোথাও? ক্লাস কি কোথাও আটকাচ্ছে? এই যে দেখো আমার লাইভের স্ট্রিম ম্যাট্রিক্স, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ওকে। কোথাও যদি আটকাইতো এখানে লাল ডট থাকতো। স্ট্রিম ম্যাট্রিক্স এ পর্যন্ত ক্লাসে কোনো ফ্রেম ড্রপও হয় নাই, কোনো অডিও ড্রপও হয় নাই, কোনো ভিডিও ড্রপও হয় নাই। স্ট্রিম ম্যাট্রিক্স ইজ ওকে। 1080 পিক্সেল ভিডিও রেজুলেশন, 1920x1080 অডিও ফরম্যাট, AAC, একদম কড়াভাবে হচ্ছে যে লাইভ হচ্ছে, কোনো সমস্যাই হচ্ছে না। দেখো কোনো কনফিউশন আছে কিনা একটু জানো বাবুরা, একটু কমেন্টে জানান। আরে স্ক্রিন দেখাই যেতেছে না, সাদা হয়ে আছে। দাঁড়াও এটাকে একটু ডার্ক মুডে নিয়ে যাই। ডার্ক মুড, হোয়াট ইজ দ্য ডার্ক মুড? ক্লাস শেষে স্লাইড দিয়ে দিব। ক্লাস স্লাইড কে আমার সম্পত্তি নাকি? স্লাইড তোমার জিনিস, তুমি একটু জানা না বাবুরে। ওকে, এখন আসো যে আমাদের এই যে নিউক্লিওটাইডের পলিমারকে কি বলতেছি? নিউক্লিক অ্যাসিড। এখন দুইটা নিউক্লিওটাইড যদি একে অপরের সাথে যুক্ত আমি দেখাই, ধরো এই হচ্ছে আমাদের একটা পেন্টোজ সুগার, এই হচ্ছে একটা পেন্টোজ সুগার, ঠিক আছে? এই হচ্ছে একটা আমাদের পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের এইখানে একটা অ্যাডিনিন যুক্ত আছে,
এখানে একটা অ্যাডিনিন যুক্ত আছে, আর এই 5 প্রাইম কার্বনে একটা ফসফেট যুক্ত আছে, ঠিক আছে। এটা একটা আমাদের নিউক্লিওটাইড। এটা কি একটা? এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। এটার সাথে আরো একটা নিউক্লিওটাইড যুক্ত হবে, আরো একটা নিউক্লিওটাইড যুক্ত হইলো, কারণ আমাদের হচ্ছে যে পলিমার তৈরি করতে হবে। অ্যাডিনিনের জায়গায় এবার ধরো গুয়ানিন নামে আরেকটা হচ্ছে আমাদের গুয়ানিন যুক্ত আছে, এবং এখানেও আমাদের একটা ফসফেট গ্রুপ আছে, এখানেও কি আছে? ফসফেট গ্রুপ আছে। এটাও আমাদেরকে একটা নিউক্লিওটাইড। দুইটা নিউক্লিওটাইড একসাথে জোড়া লাগবে, বলবে যে বন্ধু চলো আমরা একসাথে জোড়া লাগি, ডাইনিউক্লিওটাইড হবে। সো এই কার্বনটা হচ্ছে আমাদের 5 প্রাইম কার্বন, এটা 5 প্রাইম কার্বন। 5 প্রাইম কার্বনে ফসফেট আছে 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 1 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 5 প্রাইম। এখন হচ্ছে আমাদের দুইটা নিউক্লিওটাইড একসাথে জোড়া লাগবে। এই যে আমাদের 3 প্রাইম কার্বনটা, তুমি যদি একটা হচ্ছে রাইবোজ সুগার বা ডিঅক্সি রাইবোজ সুগার, যেটাই তুমি চিন্তা করো, যেটাই তুমি চিন্তা করবা, তুমি চিন্তায় একটা খুব ভালো জিনিস দেখতে পাবা। এই 3 নম্বর কার্বনের নিচে OH আছে, অলওয়েজ এই 3 নম্বর কার্বনে 3 প্রাইম কার্বনের নিচে OH আছে। এই 2 প্রাইম কার্বনে একটু ঝামেলা হয়, অনেক সময় OH থাকে না ডিঅক্সি রাইবোজ সুগার হইলে, কিন্তু 3 প্রাইমে অলওয়েজ OH আছে। আর এটা কি? এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এটা কি? ফসফেট গ্রুপ আসলে কার একটা উপাদান? ফসফরিক অ্যাসিডের একটা উপাদান। অ্যাসিড ও অ্যালকোহলের মধ্যে বন্ধনকে কি বলা হয়? অ্যাসিড প্লাস অ্যালকোহলের বন্ধন, এটাকে কি বলা হয়? অ্যাসিডের সাথে যখন অ্যালকোহলের বন্ধন হয়, সেই বন্ধনটাকে কি বন্ধন বলা হয় বলো তো? একটা বিশেষ নাম আছে, জৈব যৌগের মধ্যে পড়ছিল। কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল মিললা কি তৈরি করছে? কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল মিলে কি তৈরি করছে? অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে বন্ধনটাকে কি বলা হয়? আচ্ছা, এই অধ্যায়ে আমি ফুলটাই পড়াবো রে বাবু রে, শুরু করছি এটা দিয়ে, কারণ এটি তোমরা পারো না। তোমাকে দেখা যায় সব স্যাররা শুরু করে একদম শুরু থেকে একদম পড়ায় ফাটায় ফেলে, এই ডিএনএ আরএনএ রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনে আসলে ঠিকমতো পড়ায় না বা দ্রুত চলে যায়। এই জন্য আমি শুরু করছি এটা দিয়ে, যে তোমাদের হচ্ছে যেন এই জিনিস তোমরা খুব ভালো করে পারো। অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে বন্ধনকে কি বলে? এই কমেন্ট করে না, ধরে মাইক দিব কমেন্ট না করলে। ক্লাসে কমেন্ট না করলে কি হচ্ছে যে ইয়া হবে নাকি? এটাকে অ্যাডমিশন ব্যাচ যে করে পড়বা, একাডেমিক ব্যাচে কমেন্ট করতে হবে অলওয়েজ। তো কমেন্ট করলে দেখা যাবে যে আমাদের পড়ালেখাটা ঢুকবে ভালো আরো মাথার মধ্যে। অ্যাসিড ও অ্যালকোহলের বন্ধনকে কি বলা হয়? বলে না, এটা কই যাবো আমি? অ্যাসিড এবং অ্যালকোহলের বন্ধনকে কয় ফ্যাটি অ্যাসিড। এই তোমাদের কি এইচএসসি এসএসসি লাইফে জৈব যৌগ ছিল না? তোমরা কি জীবনে জৈব যৌগ নাম শুনো নাই? ছিল জৈব যৌগ এসএসসিতে? কি কয়? অ্যাসিড এবং অ্যালকোহলের বন্ধন, কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল, এরা হচ্ছে যখন সংযোগ হবে তখন সেটাকে কি বলা হইতো? একজনও বলতে পারতেছে না, অ্যাস্টার। তোমরা অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া পড়ো নাই এসএসসি লাইফে? অ্যাস্টার সেই শব্দটা তোমরা কি শোনো নাই? অ্যাসিড প্লাস অ্যালকোহল মিলে আমাদের কি তৈরি হয়? অ্যাস্টার তৈরি হয়। অ্যাস্টার, এই সংকেতটা দেখছো জীবনে? COOR, অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোমাদের কি এসএসসি লাইফে একদমই হচ্ছে যে তোমাদের জৈব যৌগ নাই? অ্যাস্টার বলে এটারে। দেখো এই যে আমাদের অ্যাস্টার, ঠিক আছে, এই যে আমাদের দেখো এই ফসফেট আমাদের কি হবে? এই ফসফেটকে উপরের পেন্টোজ সুগার আকর্ষণ করবে। এই ফসফেট বরাবর কোন পেন্টোজ সুগারটা আছে বলো তো? পেন্টোজ সুগারের কোন কার্বনটা আছে? 3 প্রাইম কার্বন আছে। সো 3 প্রাইম কার্বন এখানে আকৃষ্ট করলো, এবং এই 3 প্রাইম কার্বনের সাথে এই ফসফেট গ্রুপটা যুক্ত হয়ে গেল। তো এই নিউক্লিওটাইড দুইটা এই যে যুক্ত হয়ে গেল, এই বন্ধনটাকে কি বলা হয়? এই বন্ধনটাকে বলা হয় হচ্ছে যে ফসফো ডাইএস্টার বন্ধন। ফসফো, এই ফসফেট এখানে থাকে এবং এটা একটা অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। ফসফো দুইজনের সাথে যুক্ত হয়, এই কার্বন এবং এই গ্রুপে দুই গ্রুপের সাথে যুক্ত হয়, তাই নাম থাকে ডাই ফসফো ডাইএস্টার বন্ধন। ফসফো ডাইএস্টার বন্ধন, এটাকে বলা হয় ফসফো ডাইএস্টার বন্ধন। কেন এস্টার? কারণ এটা অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে বন্ধন, এটা অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে বন্ধন, এটাকে বলে ফসফো ডাইএস্টার বন্ধন। সেই দুইটা নিউক্লিওটাইড মিলে কি তৈরি হলো? ডাইনিউক্লিওটাইড। এইভাবে আস্তে 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 নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে আমাদের নিউক্লিক অ্যাসিড। যুক্ত হয়ে কি তৈরি করে? নিউক্লিক অ্যাসিড। সো এই যে যুক্ত হয়ে গেল,
হয়ে গেল ডাইনিউক্লিওটাইড, ডাইনিউক্লিওটাইড। এভাবে আস্তে আস্তে অসংখ্য ডাইনিউক্লিওটাইড যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড তৈরি করে। সো ফসফোডাইএস্টার বন্ধন, ফসফোডাইএস্টার বন্ধন। তাহলে দুইটা নিউক্লিওটাইডের মধ্যে বন্ধনের নাম কি? ফসফোডাইএস্টার বন্ধন। কেন ফসফো? কারণ ফসফেট গ্রুপ আছে। ডাই কেন? কারণ হচ্ছে দুইটা পেন্টোজ সুগারের মধ্যে সংযোগ হয়েছে। অ্যাস্টার কেন? কারণ অ্যালকোহল এবং অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিড এবং হচ্ছে অ্যালকোহল, ফসফরিক অ্যাসিড এবং 3 প্রাইম কার্বনে কি ছিল? OH ছিল, অ্যালকোহল গ্রুপ ছিল। এই অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে আমাদের সংযোগ হয়েছে, তাই এটাকে অ্যাস্টার বন্ধন বলা হয়। এটাকে কি বলা হয়? অ্যাস্টার বন্ধন বলা হয়। এখানে দেখো এই ফসফেট গ্রুপ কিন্তু 3 প্রাইমের সাথে যুক্ত হইলো। তাহলে ফসফেট গ্রুপ অ্যাজ ইউজুয়াল 5 প্রাইমের সাথেই যুক্ত হয়, কিন্তু যখন ডাইনিউক্লিওটাইড হয় তখন ফসফেট গ্রুপ কিন্তু 3 প্রাইমের সাথে যুক্ত হচ্ছে। তাইলে এতটুকু পর্যন্ত বিষয় কি আমরা বুঝতে পারছি? এতটুকু পর্যন্ত বিষয় কি আমরা বুঝতে পারছি? দেখো তো, এতটুকু পর্যন্ত বিষয় আমরা কি মোটামুটি বুঝতে পারতেছি? কঠিন লাগতেছে খুব বেশি? কঠিন লাগতেই পারে। কঠিন যদি কেউ বলো যে হ্যাঁ কঠিন লাগতেছে, তো সের কিছু না, কারণ তুমি অ্যাস্টার নাম যদি আগে না শুনো, নতুন শুনলে তো কঠিন লাগবে। কঠিন কি? যা আমরা কখনো শুনি নাই, জানি নাই, বুঝি নাই, তাই কঠিন। মানুষ একসময় ভাবতো এভারেস্ট জয় করা কঠিন, এভারেস্ট জয় করা অসম্ভব, কারণ মানুষ জয় করে নাই তাই, এবং হচ্ছে বহুত বছর চেষ্টা করে হচ্ছেও পারে নাই। পরে এডমন্ড হিলারি আর আরেকজন কি জানি নাম ছিল, এই দুইজন হচ্ছে এভারেস্ট জয় করলো না। তারপর কি হয়েছে? মানুষ রেগুলার এখন এভারেস্ট জয় করতেছে, প্রতিদিন কেউ না কেউ এভারেস্ট জয় করে। এভারেস্টে উঠতে গিয়ে জ্যাম লাগা যায় এখন, জানো তুমি এরকম বিষয়। এমনকি কুকুর, তারপর হচ্ছে তোমার পা নাই এরকম মানুষও এভারেস্ট জয় টিল নাও করে ফেলছে, আর্টিফিশিয়াল পা লাগায়। কারণ কি? জেনে ফেলছে যাওয়ার রাস্তা। সো জানবো যখন, তখন আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে খেয়াল করো, এখানে আবারও বলছি যে দুইটা নিউক্লিওটাইড আমাদের একসাথে যুক্ত হবে, কারণ আমাদের টার্গেট হচ্ছে পলিনিউক্লিওটাইডে যাবো, নাহলে আমি নিউক্লিক অ্যাসিড পাবো না। পলিনিউক্লিওটাইডে না গেলে আমি নিউক্লিক অ্যাসিড পাবো না। সো নিউক্লিক অ্যাসিড পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? নিউক্লিক অ্যাসিড পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? যে আমাদের এই নিউক্লিওটাইডগুলোকে যুক্ত করতে হবে। তো দুইটা নিউক্লিওটাইড যুক্ত করলে আমাদের হচ্ছে এই যে নর্মালি এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড, দুইটা নিউক্লিওটাইড যখন পাশাপাশি আসবে, পাশাপাশি আসলে তখন তাদের এই ফসফেট গ্রুপটা, এই 5 প্রাইমের সাথে ফসফেট গ্রুপটা উপরের পেন্টোজ সুগারের 3 প্রাইমকে আকৃষ্ট করবে এবং এখানে একটা বন্ধন তৈরি হবে। ফসফেট গ্রুপ মানে কি? ফসফরিক অ্যাসিডের সে আসলে একটা অংশ অ্যাসিড। এই অ্যাসিড এবং এইখানে অ্যালকোহল এদের মধ্যে সংযোগ হবে, তাই এটাকে বলা হয় অ্যাস্টার বন্ধন। এবং হচ্ছে এখানে ফসফেট গ্রুপ আছে, তাই নাম ফসফোডাইএস্টার বন্ধন আমাদের হয়। পরীক্ষায় আসে যে আমাদের ডাইনিউক্লিওটাইড তৈরিতে কোন বন্ধন লাগে? ফসফোডাইএস্টার বন্ধন। এখন আমাদের নিউক্লিক অ্যাসিড, আমরা তাইলে আস্তে আস্তে আমরা নিউক্লিক অ্যাসিডের দিকে যেতে পারবো। তো আমাদের দেখো, আমরা হচ্ছে ডিএনএ বলি না, ডিএনএ ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ এর ফুল ফর্ম কি? আরএনএ এর ফুল ফর্ম হচ্ছে আমাদের রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর ফুল ফর্ম। তো ডিএনএ হচ্ছে বেসিক্যালি আমাদের কার পলিমার? ডিএনএ হলো ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইডের পলিমার। ডিএনএ হলো, তাহলে ডিএনএ হলো কি আমাদের ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। আগে আমাদের এই রাইবো নিউক্লিওটাইডের পলিমার, তাহলে কারণ কি? নিউক্লিওটাইডের পলিমার হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ হলো আমাদের কি? রাইবো নিউক্লিওটাইডের পলিমার। আরএনএ হলো রাইবো নিউক্লিওটাইডের পলিমার। আরএনএ কিসের পলিমার? আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিওটাইডের পলিমার। ওকে, সো এই এতটুকু বিষয়ও হচ্ছে আমরা একটু জেনে নিলাম। এমসিকিউতে পটাশ দিয়ে দেয়, এইসব ছোট ছোট জিনিস পটাশ দিয়ে দেয়, তখন আমরা হচ্ছে কুমড়ো পটাশ হয়ে যাই। তাইলে দেখো, আমরা হচ্ছে ডিএনএ আরএনএ রিলেটেড কথাবার্তায় কিন্তু আস্তে আস্তে ঢুকে যাচ্ছি, এবং এর আগে আমরা বেসিকগুলা জেনে যাচ্ছি যে ডিএনএ কি, আরএনএ কি। সো ডিএনএ একটা রাইবোনিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিওটাইডের পলিমার আমাদের বেসিক্যালি। সো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইডের পলিমার, শুধু রাইবোনিউক্লিক অ্যাসিড হচ্ছে রাইবোনিউক্লিওটাইডের পলিমার। আচ্ছা, এখন আসা যাক হচ্ছে আমরা সামনের দিকে হচ্ছে যে যাই, একটু সামনের দিকে যাই। এতক্ষণ ধরে যা পড়লাম এটাকে একটু জিস্ট বা সামারিতে যদি আনতে যাই, আমাদের যে ডিএনএ আছে এবং আমাদের যে আরএনএ আছে, ডিএনএ এবং আরএনএ এরা গঠনে কারে কারে দরকার হয়, যেমন পেন্টোজ সুগারের কথা যদি আমরা বলি, পেন্টোজ
সুগার। এই পেন্টোজ সুগারের কাকে হচ্ছে আমাদের দরকার হয় ডিএনএ তৈরিতে, আর আরএনএ তৈরিতে কাকে লাগে? সহজ ভাষায় বুঝতে পারতেছি, পেন্টোজ সুগারে আমাদের হচ্ছে ডিঅক্সি রাইবোজকে লাগে, কারণ ডিঅক্সি রাইবোজের নাম অনুসারেই ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড করা হয়েছে। আরএনএ এর ক্ষেত্রে কাকে লাগে? রাইবোজকে লাগে। পেন্টোজ সুগারের রাইবোজকে প্রয়োজন হয়। আমাদের এই নাইট্রোজেন বেসের মধ্যে তো দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। আর একটা হচ্ছে পাইরিমিডিন। এই যে পিউরিন এবং হচ্ছে পাইরিমিডিন, এই দুইটা জিনিস আমাদের কি? পিউরিন এবং পাইরিমিডিন। এখন এই যে পিউরিন আছে, এই পিউরিনের মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে দুইটা জিনিস। পিউরিনের মধ্যে ছিলই তো দুইটা জিনিস, অ্যাডেনিন আর গুয়ানিন ছিল। সেখানেও হচ্ছে আমাদের অ্যাডেনিন এবং গুয়ানিন, এই দুইটা বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পিউরিনের মধ্যে অ্যাডেনিন এবং গুয়ানিন, নাইট্রোজেন বেস পিউরিনের মধ্যে অ্যাডেনিন গুয়ানিন দুইটা বিষয় দেখতে পাচ্ছি আমরা নাইট্রোজেন বেসের মধ্যে। আয়নের ক্ষেত্রেও অ্যাডেনিন আর গুয়ানিনই থাকবে, কারণ এছাড়া তো আর নাই কিছু। পিউরিনের মধ্যে তো দুইটাই আছে, অ্যাডেনিন আর গুয়ানিন। পাইরিমিডিনের মধ্যে পাইরিমিডিনের মধ্যে আমাদের হচ্ছে তিনটা পাইরিমিডিন আছে, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল। এর মধ্যে ডিএনএতে দরকার হয় হচ্ছে আমাদের থায়ামিন। ডিএনএতে থায়ামিন এবং সাইটোসিন থাকে। আরএনএতে থায়ামিনের পরিবর্তে থাকে ইউরাসিল। এটা একটা বহুল প্রচলিত, আলোচিত, সমালোচিত ভালোবাসার এমসিকিউ যে আরএনএতে থায়ামিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল। আরএনএতে থায়ামিন থাকে না, আরএনএর গঠনে থাকে ইউরাসিল, সাইটোসিন তো থাকবেই, এটা প্রচুর পরীক্ষায় আসে যে আমাদের এই আরএনএতে থায়ামিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল, এবং এগুলা পরীক্ষার মধ্যে আসে। নিচের কোনটি ডিএনএতে নেই? ইউরাসিল অপশনে থাকবে, উত্তর হবে ইউরাসিন। নিচের কোনটি আরএনএতে নেই? থায়ামিন অপশনে থাকবে, উত্তর হবে থায়ামিন। তাহলে নাইট্রোজেনাস বেসের মধ্যে দেখো ডিএনএতে থায়ামিন থাকে, আরএনএর গঠনে ইউরাসিল দেখা যায়। আর দুইজনের মধ্যে আমাদের এই ফসফেট গ্রুপ দুইজনের মধ্যেই থাকবে, এখানেও ফসফেট গ্রুপ থাকবে, এখানেও ফসফেট গ্রুপ থাকবে, ঠিক আছে? দুই জায়গায় আমরা ফসফেট গ্রুপের প্রতিনিধি দেখতে পাইলাম। তাহলে এতটুকু পর্যন্ত বিষয় কিন্তু আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কোনো কনফিউশন থাকার কথা না।